দর্শক, আলোচিত ঘটনা, ঘটনার পেছনের ঘটনা এবং তার বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ভাইয়া হোটেলস প্রেজেন্টস নিউজভিজ 24। আপনাদের সবাইকে আমন্ত্রণ। পাওয়ার্ড বাই সালাম স্টিল থার্মেক্স নিউজভিজ 24-এ পুরো আয়োজনটিতে সঙ্গে থাকছে আমি তানফির আহমেদ। আজকে যে বিষয়টি দিয়ে আলোচনা শুরু করতে চাই, মার্চের শেষে দেশে প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ ছাড়িয়ে গেছে $3 বিলিয়ন, যা মাইল ফলক বলছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ প্রতিবেদনে এই তথ্যটি উঠে এসেছে। এতে দেখা গেছে 2024 সালের মার্চ মাসে রেমিটেন্স এসেছিল $2 বিলিয়ন, কিছুটা কম। আর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এসেছে $2.52 বিলিয়ন। আর অর্থ বছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত বৈধ পথে দেশে প্রবাসীরা এনেছেন $21 বিলিয়ন ওপরে। রাজনৈতিক পরিবর্তিত পরিস্থিতিতে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বৈধ পথে রেমিটেন্স পাঠাতে আগ্রহী হচ্ছেন প্রবাসীরা, এমন কথা বলছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া হুন্ডি বন্ধেও কার্যকর পদক্ষেপের ইতিবাচক হাওয়া লেগেছে রেমিটেন্সের প্রভায়ে। টাকা পাঠাতো প্রপার চ্যানেল না, এখন তারা কিছুটা দেশপ্রেম তাদের উদ্বুদ্ধ হয়েই তারা ব্যাংকিং সেক্টরের মাধ্যমে টাকা পাঠাতে চাচ্ছে। তারা চাচ্ছে যে তাদের পাঠানো টাকাটা দ্বারা শুধুমাত্র তার পরিবার না, রাষ্ট্রও যাতে উপকৃত হয়। এখন 3 বিলিয়নকে মিনিমাম স্ট্যান্ডার্ড ধরে আমরা এগিয়ে যেতে চাই। দেশের অর্থনীতিতে প্রবাসীদের এই রেমিটেন্সের যে প্রবাহ, তা নিঃসন্দেহে একটি ভালো অবস্থার এবং ভালো বিষয়ের ইঙ্গিত দিচ্ছে। আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হতে অনলাইনে যুক্ত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক মুখপাত্র এবং নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম। জনাব সিরাজুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজভিজ 24-এ। যে বিষয়টি বলছিলাম, $3 বিলিয়ন ওপরে প্রবাসীরা পাঠিয়েছেন বৈধ পথে, নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক। এখন বাংলাদেশ ব্যাংক যেটি বলছে যে জুলাই পরবর্তী যে পরিবর্তিত অবস্থা, তাতে দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে প্রবাসীরা এই বিষয়টিতে আসলে নিজেদেরকে সম্পৃক্ত করেছেন। আপনার মূল্যায়নটি জানতে চাই, আপনি একমত কিনা এই বিষয়টির সাথে? না, আসলে বাস্তবতা হলো এই যে মানুষ আসলে আস্থা ফিরে যখন পায়, তখন সেই আস্থার উপর নির্ভর করে কিন্তু অনেক কাজ করে। অনেক সময় দেখা যায় কি যে যখন মানুষ টাকার প্রয়োজন হয়, সেই মুহূর্তেই টাকাটা যখন সে পায়, তখন সে কিন্তু তখন সেই ব্যাংকের সেই মাধ্যমেই টাকাটা পাঠাতে তখন তারা উদ্বুদ্ধ হয়। এখন ব্যাংকিং সেক্টরে যারা আছে, সেই ব্যাংকিং সেক্টরে তাদের মাধ্যমে টাকা দেওয়ার সাথে সাথে কিন্তু টাকাটা তাদের বাড়িতে পেয়ে যাচ্ছে। ফলে আগের হুন্ডির চেয়েও তারা দ্রুত গতিতে টাকা পেয়ে যাচ্ছে বলে আমার বিশ্বাস যে তারা এই টাকাগুলো পাঠাচ্ছে। পাশাপাশি জনগণের এই যে এখন জনগণ যে নতুন ভাবে যে দেশ গড়ার প্রতি যে জনগণের একটা বিপ্লবের মতো শুরু হয়েছে, এর আস্থা রেখেও কিন্তু যাতে এই দেশকে আরো উন্নত করতে পারে এবং দেশের কেন্দ্রীয় ব্যাংক যাতে তাদের রিজার্ভ বাড়াতে পারে, এইসব চিন্তা চেতনা করেই কিন্তু বিদেশে যারা আছে, বিদেশে যে সমস্ত শ্রমিক বা যারা অন্যান্য যারা সমস্ত লোকজন আছে, তারা এই বৈধ পথে টাকা পাঠানোকেই তারা ভালো মনে করছে এবং এই জন্যই তারা এই টাকাটা পাঠাচ্ছে। জি, এখন সেক্ষেত্রে আমরা প্রবাসী ভাই বোনদেরকে অনেক সময় অভিযোগ করতে শুনি বিভিন্ন প্রতিবন্ধকতার কথা। তারা বিভিন্ন অন্যান্য মাধ্যমে বেশ কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকেন বলেই তারা আসলে সেই অবৈধ পথগুলোকে বেছে নেন। বাংলাদেশ সরকারও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করে যেন বৈধ পথে প্রবাসীরা টাকা পাঠায়। সেক্ষেত্রে হুন্ডি বা অন্যান্য যে সকল বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো বিষয়ে আপনার কোনো পরামর্শ থাকবে কিনা, যাতে এই ধারাবাহিকতাটা সামনেও বজায় থাকে? আসলে দেখা যায় কি যে মানুষের টাকা পাঠানো তো প্রয়োজনেই মানুষ টাকা পাঠায়, তার পাশাপাশি মানুষের কিন্তু এই যে সম্মান বোধ, এই সম্মানটাও কিন্তু একটা বিশাল ব্যাপার। বিদেশের যারা টাকা পাঠাচ্ছে, তারা বিদেশে যখন আসে, তখন যদি সরকার যদি তাদের সেই প্লেনে উঠার থেকে শুরু করে একবারে ইমিগ্রেশন পর্যন্ত যদি যথাযথ সম্মান দেওয়া হয়, তখন তারা বুঝবে যে আমরা এই যে দেশে কষ্ট করে টাকা পাঠাচ্ছি, আমাদের গভর্নমেন্টও আমাদের আশায় আলাদাভাবে আমাদের মূল্যায়ন করেছে। আমরা তো যারা ভালো এক্সপোর্ট করে, সিআইপি যারা, তাদের যেমন আমরা মূল্যায়ন করি, আমরা কিন্তু এইভাবে কিন্তু যারা রেমিটেন্স পাঠায় তাদেরকে সবসময় কিন্তু আমরা ওইভাবে মূল্যায়ন করি না। আমরা যদি এভাবে যদি তাদের সরকারি পর্যায়ে বলেন বা দেশের যখন তারা প্লেনে আসে,
এই বিভিন্ন ভাবে যখন তাদের আমরা যখন সম্মান দেওয়া যদি শুরু করি, তাহলে কিন্তু তারা অন্যান্য পদ্ধতি বাদ দিয়ে এই দেশের জনগণের জন্য বা রাষ্ট্রের আরো সমৃদ্ধির জন্য তারা কিন্তু আরো উদ্বুদ্ধ হবে বলে আমার বিশ্বাস। না, আমি আপনার সাথে একদমই একমত এই বিষয়টিতে যে প্রবাসীরা যখন আমাদের দেশে আসেন তাদের কষ্টার্জিত অর্থ পাঠান, তারা সেই বিষয়টি আসলে সেই মূল্যায়নটি তারা ডিজার্ভ করেন। তো আমার কথা হচ্ছে যে তারা এই বিষয়টি এই ধারাবাহিকতা যেন বজায় থাকে, তারা যেন অবৈধ পথে অর্থ না পাঠায় দেশে। সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য বেসরকারি ব্যাংকগুলোকে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? আপনি একজন ব্যাংকার, এই বিষয়ে আপনার পরামর্শ জানতে চাইব। আমি মনে করি যে আসলে আসলে বিদেশে যারা থাকে তারা কিন্তু টাকা পাঠানোর জন্য কিন্তু হয়তো ছুটি নিয়ে ব্যাংকে যেতে হয়, এবং তারা একদিনের ছুটি নিলে দেখা যাচ্ছে কি তাদের ওই দিনে কিন্তু তারা পারিশ্রমিক পায় না। জি, যার কারণে আমি মনে করি যে আমাদের ব্যাংকে যে সমস্ত দূতাবাস আছে, এই দূতাবাসের লোকজন বাইরে আমাদের রেমিটেন্স যে সমস্ত ব্যাংকারের মাধ্যমে বা মানি এক্সচেঞ্জের মাধ্যমে যে টাকাগুলো পাঠানোর যে ব্যবস্থা, তারা জনগণের কাছে যাবে, তারাই শ্রমিকের কাছে উদ্বুদ্ধ হয়ে যাবে, বা তারা একটা দিন বলে দেবে যে অমুক দিনে আপনারা আসলে আমরা টাকাটা পাঠাতে পারবো, অথবা তারা উদ্বুদ্ধ হয়ে তারা যদি শ্রমিকদের কাছে যায় যদি টাকাটা কালেকশন করে, তাহলে কিন্তু তারা কিন্তু আরো বেশি স্বাচ্ছন্দ্য ফিল করে। যারা রেমিটেন্স ধরেন এই যে অবৈধভাবে যে রেমিটেন্স গুলো আসে, তারা কিন্তু যে কালেকশন করে। আমাদের যে সমস্ত ব্যাংকার যারা আছে, বিভিন্ন ব্যাংকের যে সমস্ত বিদেশে শাখা আছে, অথবা আমাদের মানি চেঞ্জার যারা আছে, যাদের মাধ্যমে টাকাটা পাঠান যায়, সেখানে যারা আছেন যে সমস্ত দেশের কর্মকর্তা কর্মচারী, তারা যদি এই উদ্যোগটা নেয় যে তারা স্বতঃস্ফূর্ত ভাবে তারা শ্রমিকদের কাছে যে দরকারি টাকাগুলো নিয়ে আসবে, তাহলে কিন্তু আমি মনে করি যে এই পদ্ধতিতে যদি আমরা করি, তাহলে আমাদের রেমিটেন্স যে বাড়ছে, যে মাইল ফলক আমরা দেখছি, এটা অব্যাহত থাকবে বলে আমার একটা বিশ্বাস। জি। আরেকটি বিষয়, যেহেতু মাইল ফলকের বিষয়টি আসলো, যে মানে এই যে অর্থের যে ফ্লোটা, এই ফ্লোটা কিন্তু আমরা দেখেছি যে আমরা যদি স্ট্যাটিস্টিক্যাল যে গ্রাফটা যদি দেখি, যে গেল বছর মার্চে কিন্তু 2 বিলিয়নের কিছু কম ছিল। তো সেক্ষেত্রে এখন যে সময়টা, এতে কি মানে ঈদকে কেন্দ্র করেই কি আসলে এত মাইল ফলক আমরা স্পষ্ট করতে পারি, মানে এত ডলারের প্রবাহ আসলো, নাকি এর পেছনে আসলে মানে আপনার কাছে নিশ্চয়ই আরও বেশি ডেটা থাকবে, সেক্ষেত্রে প্রবাসীরা কি আসলে প্রয়োজনের সাপেক্ষে বা নাকি বৈধ পথ মানে পছন্দ করার কারণেই আসলে প্রবাহের যে রেমিটেন্সের যে পরিমাণটা সেটি আসলে বেড়ে গেল? না, এখানে একটা দেখা যাচ্ছে যে ঈদ পার্বণ এটা একটা উপাদান, ওয়ান অফ দা ফ্যাক্টর, জি, কিন্তু তাদের ভিতরে দেশপ্রেমিক বোধ এবং তারা এখন কিন্তু আস্থা ফিরে পেয়েছে যে না, এখন আমাদের স্থিতিশীল পর্যায়ে একটা আছে, দেশটা একটা নতুন পর্যায়ে আমরা নতুন সূচনা করছি। সুতরাং তারা দেশের সাথে বৈধভাবে সমৃদ্ধ দেশকে সমৃদ্ধ করতে পারবে, দেশের সাথে দেশের অর্থ প্রবাহ যাতে বৃদ্ধি পায় বা আমাদের রিজার্ভ যাতে বৃদ্ধি পায়, এই ক্ষেত্রে তারা একটা ভূমিকা রাখার জন্যও কিন্তু তাদের মনে কিন্তু এই জাতীয় একটা উদ্বুদ্ধ সৃষ্টি হয়েছে বলে আমার বিশ্বাস। এই জন্য পাশাপাশি পাশাপাশি গভর্নমেন্টও কিন্তু যাতে অবৈধ পথে না আসে, টাকা পয়সা পাঠাতে না পারে, এই জন্য কিন্তু বিভিন্ন সোর্সের মাধ্যমে কিন্তু আমরা এটা প্রোটেকশন দিচ্ছে গভর্নমেন্ট। এই সার্বিক দিক থেকে আমার মনে হয় যে এই মাইল ফলকটা হয়েছে আর কি। জি, ধন্যবাদ আপনার মতামতের জন্য। নিশ্চয়ই বাংলাদেশ সরকারের পক্ষে বা এখন যারা আছেন নীতি নির্ধারণী পর্যায়ে, তারা বিষয়টি আমলে নেবেন এবং আমাদের প্রবাসী ভাইদেরকে আসলে যে ধরনের সুযোগ সুবিধা দেওয়া দরকার এবং প্রবাসীদের অর্থ পাঠানোর যে মাধ্যমটা, যেটি সহজীকরণের বিষয়টি আপনি বলছিলেন, সেই বিষয়টি নিয়ে তারা আসলে কাজ করবেন, এমনটি প্রত্যাশা রেখে আজকের মতো আপনার সঙ্গে এখানে আলোচনাটা আমরা শেষ করছি। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশ ব্যাংকের সাবেক মুখপাত্র এবং নির্বাহী পরিচালক সিরাজুল ইসলামের সঙ্গে। প্রবাসীরা যে রেমিটেন্স পাঠিয়েছেন সেই বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। কক্সবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে স্থানীয় জামায়াত নেতা সহ 3 জন নিহত হয়েছেন। সকালে উখিয়ার কুতুপালং পশ্চিম পাড়ায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় 4 জনকে হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নিহতদের মধ্যে আবদুল্লাহ আল মামুন কুতুপালং জামে মসজিদের খতিব এবং রাজাপালং 9 নম্বর ওয়ার্ড জামাতের আমির। অপর 2 জন হচ্ছেন তার চাচাতো ভাই আব্দুল মান্নান এবং বোন শাহিনা বেগম। স্থানীয়রা জানায়, জমির সীমানা নিয়ে চাচাতো ভাইদের মাঝে সংঘর্ষের সূত্রপাত হয়। এক পর্যায়ে ঘটে হতাহতের ঘটনা। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
তারা হচ্ছে আপন চাচ্ছে জানো তো ভাই, দুইজন হচ্ছে আপনার ওই নাজির হোসেন আর মোহাম্মদ হোসেন, তাদের ছেলেরা ওদের মধ্যে মূলত ঘটনা। বাউন্ডারি বল দিতে গেছে তো বলে সকালে, তখন নাকি এটা নিয়ে নাকি তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে মারামারিতে দুপক্ষের মধ্যে এক পক্ষে দুজন মারা গেছে, আরেক পক্ষে একজন মারা গেছে। দর্শক, এই বিষয় নিয়ে সবশেষ তথ্যটি জেনে নিব। কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিম নিহাদ। আজিম, বলা হচ্ছে জমি সংক্রান্ত বিষয়ের জেরে 3 জনের এই হতাহতির ঘটনাটি ঘটেছে। আসলে প্রকৃতপক্ষে আসলে আপনি কি জানতে পেরেছেন এবং কিভাবে এই ঘটনাটি ঘটলো একটু বিস্তারিত জানতে চাই। এটি আসলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই ঘটনাটি ঘটেছে। আমরা সকালে ঘটনার পর থেকেই বিভিন্নভাবে তথ্য নিয়েছি এবং সেখানকার আহত যারা রয়েছেন তাদের সাথেও কথা বলেছি এবং স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সাথেও কথা বলেছি। তারা যেটি বলছেন যে মোহাম্মদ হোসেন এবং নাজির হোসেন এই দুই ভাইয়ের সন্তানদের মধ্যে বেশ কিছুদিন ধরে জমির বন্টন নিয়ে বিরোধ চলে আসছিল। সর্বশেষ তাদের যে কুতুপালং পশ্চিমপাড়া যে এলাকাটি রয়েছে সেখানে একটি জায়গা এর মধ্যে নাজির হোসেন এবং অন্যান্য নাজির হোসেনের সন্তানরা বিক্রি করেছে এবং সেটি নিয়ে আরেকটি পক্ষের যারা রয়েছেন তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসলো এবং সর্বশেষ আজকে সেটি সকালে একটি পক্ষ সেখানে সীমানা প্রাচীর দেওয়ার জন্য তারা জিনিসপত্র নিয়ে গিয়েছিলেন। পরে সকালেই একদম সকাল 7টার সময় আব্দুল মান্নান যিনি মারা গেছেন তার মায়ের উপর হামলা হয়। পরে তার মায়ের উপর হামলার পর থেকে তারা থানায় গিয়েছিলেন সাহায্যের জন্য, কিন্তু থানা থেকে আসলে কোনো ধরনের সহযোগিতা সেই সময় তাদেরকে করা হয়নি। পরবর্তীতে তারা আবারও তাদের নিজের যেখানে সীমানা বিরোধ চলছিল সেখানে ফিরে আসে এবং সেখানে জোর করে যেই জামায়াতের আমির যিনি বলা হচ্ছে তাদের পক্ষের যে লোকজন তারা জোর করে সীমানা প্রাচীর দিতে গেলে মূলত এই গণ্ডগোলটি শুরু হয় এবং এক পর্যায়ে এক পক্ষ আরেক পক্ষের উপর হামলা করে। সেখানে আমরা যেটি জেনেছি যে দা, কোদাল এবং বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ব্যবহার হয়েছে, সেগুলো দিয়ে তারা এক পক্ষ আরেক পক্ষের উপর হামলা করেছে। এক পক্ষের 2 জন মারা গেছে ভাই বোন এবং আরেক পক্ষের আর একজন মারা গেছেন এবং তাদেরকে ঘটনাটি ঘটার পরপরই সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হসপিটালে নিয়ে গেছিলেন। সেখান থেকে তাদের মরদেহগুলো বর্তমানে সদর হসপিটাল মর্গে রাখা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ কোনো পক্ষ থেকে দেওয়া হয়নি, তবে তারা তাৎক্ষণিকভাবে এখন পর্যন্ত 5 জনকে হেফাজতে নিয়েছে। তানবীর। জি নিহাদ, ধন্যবাদ আপনাকে। আজিম নিহাদ জানাচ্ছিলেন কক্সবাজার থেকে। দর্শক, আপনারা দেখছেন নিউজভিজ 24 চ্যানেল 24 এর আয়োজনে আপনাদেরকে দর্শক আমরা কথা বলছিলাম কক্সবাজারে। একটা বিরতি নিয়ে ফিরে আসছি একটু পর। ভারতে বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিলে সম্মতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। এর মধ্য দিয়ে আইনে পরিণত হলো বিলটি। এর আগে লোকসভা ও রাজ্যসভায় পাশ হয় বহুল সমালোচিত এই বিল। এর বিরুদ্ধে বিক্ষোভ হয় ভারতসহ বেশ কিছু দেশে। বিরোধী দলের অসমর্থন, ভারতসহ কয়েক দেশে লাগাতার বিক্ষোভ। কিছুতেই আটকানো গেল না বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিলকে। সমালোচনার মুখেই প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সম্মতিতে আইনে পরিণত হলো বিলটি। এর আগে ভারতের লোকসভা ও রাজ্যসভায় বিপুল ভোটে পাশ হয় বিতর্কিত এই প্রস্তাবনা, যাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় দেশটিতে। আন্দোলনে নামেন দেশটির 20 কোটি মুসলমান, মানববন্ধন হয় ঢাকাতেও। সুপ্রিম কোর্টে 3টি আলাদা পিটিশনে আইনটিকে চ্যালেঞ্জ করেছেন অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন পার্টির প্রেসিডেন্ট আসাদুদ্দিন ওয়াইসি, বিরোধী দল কংগ্রেস এবং আম আদমি পার্টি। ভারতের সম্পদের কিছু অংশ ধর্মীয় কাজ ও মুসলিম সম্প্রদায়ের উন্নতির জন্য ব্যয় করেন মুসলমানরা। সহজ ভাষায় একেই বলে ওয়াকফ। ভারতে ওয়াকফ করা সম্পত্তির মধ্যে 8,72,000-এর বেশি স্থাপনা রয়েছে, যাতে জমির পরিমাণ প্রায় 4,05,000 হেক্টর। এসব সম্পদের মূল্য প্রায় 1,422 কোটি মার্কিন ডলার। আর এই সম্পদের দেখাশোনার ভার এতদিন ছিল ওয়াকফ বোর্ডের হাতে। তবে নতুন সংশোধনীতে এই বোর্ডে অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্তি বাধ্যতামূলক করা হয়। এছাড়া জমি জমার মালিকানা বুঝে নিতে ওয়াকফ বোর্ডের জেলা পর্যায়ের কর্মকর্তাদের অনুমোদনের বিধান রাখা হয়েছে। এর ফলে মুসলিমদের সম্পত্তি হাতছাড়া হবার শঙ্কা করছেন অনেকে। ওয়াকফ সম্পর্কিত মামলার সুরাহা করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। নতুন সংশোধনী অনুযায়ী ট্রাইব্যুনালের এই রায়কে হাইকোর্টেও চ্যালেঞ্জ করতে পারবেন না ভারতের মুসলিমরা। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। ট্রাম্পের একের পর এক বিতর্কিত সিদ্ধান্তে অতিষ্ঠ হয়ে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভে নেমেছে লাখো মার্কিনী। শনিবার অন্তত 1200 স্থানে বিক্ষোভ করেন তারা। এদিকে ট্রাম্পকে অভিশংসনের মুখোমুখি দাঁড় করানোর হুঁশিয়ারি দিয়েছেন ডেমোক্র্যাট আইন প্রণেতারা।
দ্বিতীয় মেয়াদে ক্ষমতার আড়াই মাসের মাথায় গণবিক্ষোভের মুখে ডোনাল্ড ট্রাম্প। সামাজিক ও অর্থনৈতিক খাতে ট্রাম্পের একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভে নেমেছে লাখো মানুষ। 50 অঙ্গরাজ্যের ফেডারেল ভবন, কংগ্রেসনাল দপ্তর, পার্ক ও সিটি হলের সামনে জড়ো হয়ে ট্রাম্প বিরোধী স্লোগান দেন আন্দোলনকারীরা। ওয়াশিংটন ডিসি সহ বিভিন্ন রাজ্যের 1200 স্থানে হ্যান্ডস অফ নামে এই সমাবেশ করেন মার্কিনীরা। ট্রাম্প একজন বিশ্বাসঘাতক। সে আমাদের দেশের সাথে, আমাদের জনগণের সাথে বেইমানি করেছে। সে আমাদের মিত্রদেরকেও ধোঁকা দিয়েছে। তাকে কংগ্রেস থেকে বের করে দেওয়া উচিত। যা খুশি তাই করছেন ট্রাম্প, কোনো কিছুর তোয়াক্কা করছেন না। সিনেটে এসব ইস্যু নিয়ে কোনো শুনানি হচ্ছে না, ক্ষমতার অপব্যবহার করছেন তিনি। বিক্ষোভে অভিবাসী বিরোধী অভিযান, শুল্ক আরোপ, সরকারি দপ্তরের কর্মী ছাঁটাই সহ বিভিন্ন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের পদক্ষেপের প্রতিবাদ জানায় মানুষ। পাশাপাশি ট্রাম্প প্রশাসনে ইলন মাস্কের প্রভাব নিয়ে ক্ষুব্ধ মার্কিনীরা। সমাবেশে যোগ দেন ডেমোক্রেট আইন প্রণেতারাও। 30 দিনের মধ্যে প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব তোলার হুঁশিয়ারিও দেন তারা। বিশ্বের 185 দেশ ও অঞ্চলের ওপর ডোনাল্ড ট্রাম্পের আমদানি শুল্ক আরোপের প্রতিবাদে ট্রাম্প বিরোধী সমাবেশ হয় লন্ডন, প্যারিস, বার্লিন সহ বিশ্বের বেশ কয়েকটি শহরে। সেই সাথে হাজারো ফিলিস্তিনির হত্যাকারী ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে ট্রাম্পের বৈঠক নিয়েও ক্ষোভ ঝাড়েন বিক্ষোভকারীরা। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। দর্শকেরা, এই ছিল আজকের নিউজ ভিজ 24 আয়োজনে। সঙ্গে থাকে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।